কলকাতা জয়ে যখন আমরা যাত্রা করি তখন তুমি আমার সঙ্গে সঙ্গেই ছিলে। সুতরাং কলকাতা জয়ের ইতিহাস তুমি জানো যে কলকাতা জয় করে সেই নগরের নাম আমরা আলীনগর রাখি। আলীনগরে তোমাদের কোম্পানির সঙ্গে যে সন্ধি হয় তার সব শর্ত তোমার জানা আছে। কোম্পানি সন্ধি শর্ত রক্ষা না করলে যুদ্ধ ঘোষণার আগে তোমাকে আমরা তুপের মুখে উড়িয়ে দিতে পারি, জানো? তুমি প্রস্তুত হও। আমি বুঝলাম না আমাদের অপরাধ। তোমাদের অপরাধ সভ্যতার শিষ্টাচারের সীমা অতিক্রম করেছে। স্পর্ধা তোমার আকাশস্পর্শী হয়ে উঠেছে। শুধু শান্তি ভঙ্গের আশঙ্কায় আমি এতদিন তোমাদের সঙ্গে ভদ্র ব্যবহার করে এসেছি, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা। আপনার অভিযোগ আমি বুঝতে পারিলাম না। মুন্সিজি, অ্যাডমিরাল ওয়াটসনের পত্র। That the remainder of the trust who should have been here long since, and who is heard that Colonel took you. He expected to be to Calcutta in a few days, and more ships, and dispatch a passage for more ships and more troops. And then I would kindle such a flame in your country, as the water in the Ganges shall be not be able to extinguish. এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কর্নেল ক্লাইভ যে সৈন্যের কথা উল্লেখ করে আসলেন তাহা শীঘ্রই কলকাতা পৌঁছিবে। আমি অতি সত্তর আর একখানা জাহাজ মাদ্রাজে পাঠাইয়া দিয়া সংবাদ দিব যে আরো সৈন্য এবং আরো জাহাজ বাংলায় আবশ্যক। বাংলায় আমি এমন আগুন জ্বালিব যাহা গঙ্গার সমস্ত জল দিয়াও নিভানো যাইবে না। এ ভীতি প্রদর্শনের অর্থ কি? আপনাদের কথা কেন লিখিয়াছে আমি বুঝি নাই। বুঝিয়ে দিচ্ছি। মুন্সিজি, ওয়াটসের পত্র। পড়ুন। It is impossible to relay upon the above, and it will be wise to attack Chandannagar. নগরের উপর নির্ভর করা অসম্ভব। চন্দননগর আক্রমণ করাই বুদ্ধিমানের কাজ। তোমাদের অভদ্রতার উদ্ধত্তের আরো পরিচয় চাও, জেনে রাখো, তাও আমি দিতে পারি। আমার সভাসদরা, আমার স্বদেশীয়রা তারস্বরে ঘোষণা করে আমি নির্ভূত অত্যাচারী বিলাসর বর্ষ। আমি যে সকলের শয়তানির সন্ধান রাখে তার সামান্য পরিচয় আজ আমি দিয়ে দিলাম। তুমি আমাদের দরবারে স্থান পেয়ে আমার সভাসদদের আমারই বিরুদ্ধে উত্তেজিত করো। কলকাতা ইংরেজদের উপদেশ দাও আমারই আদেশ লঙ্ঘন করে কাজ করতে। জানো এর শাস্তি কি? আমি আমার কাজ করিয়াছি, আপনি আপনার কাজ করতে পারেন। আমার দরবার ত্যাগ করো। ভবিষ্যতে আর কখনো এই দরবারে তুমি স্থান পাবে না। কোম্পানি যদি সৎ ব্যবহার দ্বারা আমাকে আমার খুশি করতে পারে, তাহলে কোম্পানির প্রতিনিধি হিসেবে কোনো সচ্চরিত্র ইংরেজকে আমি দরবারে স্থান দেব, তোমাকে নয়, আর তাও এখন নয়। যাও। এমন ভাবে বিদায় না দিলেও চলতো। ওয়াটসের কথা থাক, ওয়াটসন কোম্পানির কথা থাক, ইংরেজ ফরাসি পর্তুগিজ প্রসঙ্গ পরিহার করুন। নিজেদের কথা বলুন রাজা, নিজেদের কথা ভাবুন।
সে অপরাধ কি বারবার আমি স্বীকার করিনি। আপনাদের সকল অভিযোগ অবনত মস্তকে আমি গ্রহণ করেছি, কখনো কোনো কটূক্তির প্রতিবাদ করিনি, আপনাদের স্পর্ধা নিয়ে কখনো প্রশ্ন তুলিনি। আপনারা সারা দেশে আমার দুর্নাম রটিয়েছেন, কর্মচারীদের মনে শ্রদ্ধা এনে দিয়েছেন, আত্মীয় স্বজনের মন দিয়েছেন পিছিয়ে। আর আমাকে হেয় করতে চান আপনারা? আপনাকে হেয় প্রতিপন্ন করে আমাদের লাভ স্বার্থ সিদ্ধি, স্বার্থের সন্ধানে যদি আমরা থাকতাম, তাহলে তা বলুন তাহলে বাংলার নবাবের সিংহাসনে অন্য নবাব এত বড় কথা মানুষের উপর বলতে আমার সাহস হয়? আপনার উপদ্রবী আমাদের এমনি এমন সাহস আমার উপদ্রব নয় শেঠজি, আমার সহিষ্ণুতায় আপনাদের স্পর্ধা বাড়িয়ে দিয়েছে। মানে লোকের মানহানি করে আপনি সকলকে অপমান করছেন। সকলে মিলে আপনারাই কি আমায় কম অপমান করেছেন? আমরা তো মিথ্যে কলঙ্কের লড়াই নিয়ে যাবো না। সন্ত্রাসী রাজা, বলুন সিংহাসনে আরোহণ করার পর এই 1 বছরের মধ্যে কি অত্যাচার আমি করেছি? বলুন কটা রাত আমি নিশ্চিন্তে কাটিয়েছি, কটা দিন আপনারা আমাকে বিশ্রামের অবসর দিয়েছেন? বলুন আপনার দৈনন্দিন জীবন প্রণালী আমাদের কণ্ঠস্থ থাকবার কথা নয়। কবে কোথায় কোন অনাচার আমি করেছি তা আপনারা নির্ভুল বলে দিতে পারেন? বলে দিতে পারি এই জন্য যে কখনো পাপ যে চাপা থাকে না, হুসেন কুলি প্রাণ দিয়ে তা বুঝিয়ে দিয়ে গেছে, নিজের জীবন দিয়ে চাপাটা বুঝাতে চায়। শেঠজি, জাফর খা, আপনাদের শ্রদ্ধেয় বন্ধুর মুখের দিকে একবার চেয়ে দেখুন। এই তরবারি স্পর্শ করে আমি শপথ করছি যাবো না। এই তরবারি স্পর্শ করে আমি শপথ করছি যাবো না। আমি লোকদের যদি আপনি একটু পরিহাস করেন, আপনি যদি আমাদের এইভাবে পরিহাস করুন আপনার সপক্ষে, তাহলে আপনার সপক্ষে আমরা অস্ত্র ধরতে পারবো না। স্বাধীনতা ধারণ করেছেন শিবাচার পূর্ণিমার যুদ্ধে অবদার্থ সহকারকে হত্যা করে স্পর্ধা হয়েছে মোল্লার যুদ্ধে কৃতিত্ব না দেখিয়ে আমি জিজ্ঞাসা করছি, কলকাতা জয় থেকে শুরু করে দুনিয়া বিজয় পর্যন্ত অবিতা নবাবকে আপনি সাহায্য করেছেন? নিচু পদস্থ কর্মচারীদের কাজের সমালোচনা করা উচিত নয়, একথা যেমন আপনাদের মনে থাকে তেমনি আপনাদের মনে রাখা উচিত। নবাবের সব কাজের সমালোচনা সব সময় সুবল নয়। প্রধান সেনাপতি আমির উমরা রইস রাজা মনে করেছেন নবাব একেবারে অসহায়, সিংহাসন রক্ষা তো নয়, আত্মরক্ষারও শক্তি নেই তার। নবাবের যুবক আমরা বৃথাই খাই না, একথা তাদের মনে রাখা উচিত। এই সকল বাচিনকে দিয়ে দেখান নবাবের কাজ পরিচালনা করবে। চলুন রাজবল্লভ, চলুন শেঠজি, চলুন রায়দুল্লাহ, এই দরবার আমরা ত্যাগ করি। দরবার ত্যাগ করতে হলে নবাবের অনুমতি নিতে হয়, একথাও আপনাদের মনে করিয়ে দিতে হবে। দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি, বাধ্য হয়ে দরবার ত্যাগ করতে হবে আপনাদের তখন যখন আপনাদের বন্দী করা হবে। মুন্সিজি, সিপাহ সালারের কাছে ওয়ার্সে পত্র লিখেছিলেন, সেই পত্র আমার কাছে পত্র লিখেছে। হ্যাঁ, নবাবের সিপাহ সালার খোঁজা পিত্রর মারফত ওয়ার্স এই পত্রখানি আপনারই উদ্দেশ্যে পাঠিয়েছিলেন, কিন্তু আপনার দুর্ভাগ্যবশত আমাদের হস্তগত হয়েছে। দেখতে চান? সভাসদদেরকে শুনিয়ে দেব। আমি কিছুই জানি না জাহাপনা। সবাইকে শুনিয়ে আপনাকে লজ্জা দেব না, কেননা আপনি আমার সিপাহ সালার, পত্রখানা আপনাকে দেখতেও দেব না। তাহলে যে উদ্দেশ্যে এই পত্র প্রেরিত হয়েছিল তাই সিদ্ধ হবে। তাহলে যাবো না, কি স্থির করবেন ঠিক করেছেন? লিপ্ত প্রজার সম্বন্ধে কি ব্যবস্থা করা উচিত বিবেচনা করেন
রাজা রাজবল্লভ কি বলেন? আমারও কি কোনো গোপন লিপি যা আপনারা আবিষ্কার করেছেন? রাজা রাজবল্লভকে আমি চিনি, তিনি কাঁচা কাজ করেন না। জাফর আলী খান, প্রকাশ্য দরবারে আমার বিচার করতে চান? নবাবকে প্রকাশ্য দরবারে আমার বিচার করতে চান? আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। অন্যায় আমিও করেছি, আপনারাও করেছেন। খোদা তাআলার কাছে কে বেশি অপরাধী তা তিনি বিচার করবেন। আজ আপনাদের কাছে এই ভিক্ষা চাই যে আপনারা শুধু আমাকে এই আশ্বাস দিন, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। এই দুর্যোগের জন্য কে দায়ী জানাব? আবারও বিচার রাজা? বিচার নয় যাব না। আমি বলতে চাইছি এখনো সময় আছে, এখনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষে নিষ্পত্তি সম্ভব। রাজা বর্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশ্রণ করেনি, তাদের মনোভাব বুঝতে পারেনি। সৈন্য সমাবেশ, চন্দননগর আক্রমণ, কাশিম বাজার অভিমুখে অভিযান, সবই কি শান্তি স্থাপনের প্রয়াস? নবাব যদি কলকাতা আক্রমণ না করতেন তাহলে আজ এসব কিছুই হতো না। তারা যদি কলকাতা দুর্গকে দুর্ভেদ্য করে তুলতে না চাইতো তাহলে আমাকে কলকাতা আক্রমণ করতে হতো না। বাংলাদেশ অরাজক ছিল না, কোম্পানি দুর্গ প্রতিষ্ঠার কি প্রয়োজন ছিল বলতে পারেন? আপনি আমাদের কি করতে বলেন? আপনি আমাদের কি করতে বলেন? সবার আগে বলি, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন। আপনাদের সকলের সমবেত চেষ্টার ফলে যদি এই বিপদ থেকে আমরা পরিত্রাণ পাই তাহলে একদিন আপনারা আমার বিচারে বসবেন। সেদিন যে দণ্ড আপনারা আমায় দেবেন আমি মাথা পেতে দেব। আমাকে অযোগ্য মনে করে আর কাউকে যদি এই সিংহাসনে বসাতে চান আমি নিষ্ঠ মনে সিংহাসন ছেড়ে দেব। জাফর আলী খান, আপনি শুধু সিপাহ সালার নন, আপনি আমার পরম আত্মীয়। বিপদে আপনজন জেনে বুকে ভরসা নিয়ে যার কাছে দাঁড়ানো যায় সেই না আত্মীয়। লোভে পড়ে অথবা মুখের বসে মানুষ অনেক সময় অনেক অন্যায় কাজে প্রবৃত্ত হয়, কিন্তু কর্তব্যের আহ্বানে লোভ মোহ জয় করে মেরুদণ্ড সোজা করে যে দাঁড়াতে পারে সেই তো পুরুষ। সেই পুরুষ আপনার আছে আমি জানি। শক্তিবান রায় দুর্লভ। বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাক এই বাংলা। অপরাধ আমি যা করেছি তা মিলিত হিন্দু মুসলমানের কাছেই করেছি, আঘাত যা পেয়েছি তাও মিলিত হিন্দু মুসলমানের কাছ থেকেই পেয়েছি। পক্ষপাতিত্বের অপরাধে আমরা কেউ অপরাধী নই। সুতরাং আমি মুসলমান বলে আমার প্রতি আপনারা বিরূপ হবেন না। বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। জাতির সৌভাগ্য সূর্য অস্তা চলগামী, শুধু সুপ্ত সন্তান শিওরের রোগমানা জননী নিশাবসানের অপেক্ষায় প্রহর গণনায় রত। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে জাগরণের ভয় বাড়ি? ওঠো মা ওঠো, উঠো তোমার অশ্রুজল, 7 কোটি সন্তান হিন্দু মুসলমান জীবন দিয়ে রোধ করবে মরণের অভিযান। আপনি আপনি তা পারেন। আমি শপথ করছি আজ থেকে সর্বসময় সর্বক্ষণে আপনার সহায়তা করে যাব। আমিও শপথ করছি যাহারা জীবাসরা সকল দিতে আমি মাথা পেতে নেব, আমাদের সেই হাসি মুখে মৃত্যুকে বরণ করে নেব। আজ আমি ধন্য। আমাকে পলাশির কথা স্মরণ করিয়ে দিতে বলেছিলেন। হ্যাঁ,
পলাশী প্রান্তরে আমাদের সৈন্য সমাবেশ করতে হবে। তাই আপনার আদেশ পালন করবার জন্য ইয়ার লতিফ, রায় দুর্লভ, মোহনলাল, মীর মদন, সিনফি সবাই নিজ নিজ সৈন্যবাহিনী নিয়ে সেখানে উপস্থিত থাকবেন। আমিও আপনার আদেশ হয়ে থাকবো। আপনাদের আর আমি দরবারে আবদ্ধ করে রাখবো না। আপনারা পলাশী যাত্রার আয়োজন করুন গিয়ে। ভালো করে দেখতো বিবেকের দিকে চেয়ে দেখো। ও আপনি কাজ আছে তা স্মরণ করলেই তো দেখা করতাম। নবমের অবসরের বড়ই অভাব, তাই না? বিপদ এমনই ঘনিয়ে আসছে যে একেবারে দিশেহারা হয়ে পড়েছে। এখনো বিপদ? খোরশেদি বেগম তোমার বন্দী, ১৬ জন রণক্ষেত্রে বন্দী, প্রতিদ্বন্দ্বী আর কেউ নেই। এখনো বিপদের ভয়। কোম্পানির খোঁজ কাশিমবাজার অভিমুখে অভিযান করেছে, সেই সংবাদই পেয়েছি। তাহলে এই মুর্শিদাবাদেও তারা আসবে? দুর্দিনকে কামনা করে মা। দুর্দিন না সুদিন? সুদিন নয়, খোরশেদির বন্ধন মোচন হবে, সিরাজের পতন হবে। এটা কি সুদিন নয়? আপনি বুঝতে পারছেন না আপনি কি বলছেন? বেশ বুঝতে পারছি। এই অন্তরে যে কথা গুমড়ে গুমড়ে কাঁদছে তাই আজ আমি ভাষায় প্রকাশ করছি। মাসিকে গৃহহারা করেছো, মাসির সর্বস্ব লুট করেছো, মাসিকে তুমি দাসী করে রেখেছো। মাসি কি তা ভুলবে কখনো? অকারণে অভাগাকে আর তিরস্কার করবেন না। অকারণে নয় কি? আমার মতিঝিলকে অধিকার করেছে, আমার সঞ্চিত সম্পদ কে হস্তগত করেছে, আমার পালিত পুত্রকে কে সিংহাসন থেকে টেনে দূরে ফেলে দিয়েছে। তুমি নওদস্য। মতিঝিল আপনারই রয়েছে মা। তাহলে সেখানে যাওয়ার অধিকার কেন নেই আমার? রাজনৈতিক কারণে। তোমার রাজনীতির সঙ্গে আমার সম্বন্ধ, আমার রাজ্য নেই, তাই আমার কাছে রাজনীতিও নেই, আছে শুধু প্রতিহিংসা। আর এই প্রতিহিংসা আমার পূর্ণ হবে সেদিন যেদিন তোমাকে ওই সিংহাসন থেকে টেনে হেসে ওই নর্দমায় ফেলে দেবে। না মা না, তোমার মুখের কথা শেষ করো না মা। নবাব মহিষী? নবাবী মহিষী নয় মা, আমি তোমার কন্যা। নবাব মহিষী নাও? আজ ভাবছো খুব বিনয় করছো, কিন্তু দুদিন পরে এই কথাই সত্য হবে। এই আমার মতোই জীবন যাপন করতে হবে তোমাকে। নবাব মহিষী বাদীর বিরুদ্ধে অভিযোগ করছে, বাদীকে দ্বন্দ্ব দিয়ে নবাব মহিষীকে খুশি করুন। যাব না, ওকে প্রাসাদে ফিরে যেতে দিন। দেব লুৎফা, সময় এলেই পাঠিয়ে দেব। এখনো আশা? সময় আসবে। অমন করে বলো না মা, অমন করে বলো না। বুক কেঁপে উঠে। তোমার বুক কেঁপে ওঠে আর আমার বুক, আমার বুকটা যে চলে পুড়ে ঠাক হয়ে যাবে। তা কি কখনো তোমরা বুঝেছো? না কখনো বুঝতে চেষ্টা করেছো?
স্ত্রীকে মায়ের মতো সম্মান দিয়ে মায়ের পাশেই তোমাকে বসিয়ে রাখতে চেয়েছিলাম, তোমার তা ভালো লাগলো না মা। আজ ভয় হচ্ছে শেষটাই না বাধ্য হয়ে তোমাকে বন্দিনীর মতোই কারাগারে স্থান দিতে হয়। ঘরে বাইরে প্রতিনিয়ত এই বাক্য জ্বালাবি আর সইতে পারি না রূপা। এমন কোন অপরাধ আমি করিনি যার জন্য সকলের কাছে সব সময় অপরাধীর মতো আমাকে করো চুড়ে থাকতে হবে। অপরকে বঞ্চিত করে যে সিংহাসন তুমি লাভ করেছো, সেই সিংহাসন তোমাকে শান্তি দিবে ভেবেছো? আমি জানি কেমন করে ওদের কণ্ঠরোধ করা যায়, কেমন করে স্পর্ধায় উন্নত ওদের শির আমার প্রলয়ের তোলায় নুইয়ে দেওয়া যায়। শুধু আমার মুখের একটি কথা, চোখের একটি ইঙ্গিত সাপেক্ষ। আমি তাও পারি না শুধু আমি কঠোর নই বলে, পারি না শুধু কবির ব্যথায় আমার প্রাণ কেঁপে উঠে বলে। জাহাপনা, আপনার চোখে জল, আমি যে আর সইতে পারি না। আজকের এই কান্না শুধুই বিলাস, এই কান্নার কোনো বিরাম নেই। চোখের জলে নবাব পথ দেখতে পারবেন না। সিরাজের নবাবী এই পরিণাম, এই প্রাসাদে পাঠিয়ে দিন নবাব। ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়। মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। মাত্র 15টি মাস আমি রাজত্ব করছি লুৎফা। এই 15 মাসে আমার এমনই অভিজ্ঞতা হয়েছে, মানুষের এমনই নির্মমতার পরিচয় আমি পেয়েছি যে কোনো মানুষকে শ্রদ্ধাও করতে পারি না, ভালোবাসতে পারি না। চলুন জাহাপনা, একটু বিশ্রাম করবে। বিশ্রামের অবসর হবে পলাশির পর। সে কি জাহাপনা? এখনো শোনোনি, পলাশির মাঠে আবার যুদ্ধের সম্ভাবনা। আবার যুদ্ধ? যদি জয়ী হতে পারি তাহলে হয়তো আর যুদ্ধ হবে না, আর যদি পরাজিত হই তাহলে তো নয়। জাহাপনা, পলাশি, লাখো লাখো পলাশ ফুলের অগ্নিবরণে কোনোদিন হয়তো পলাশি প্রান্ত রাঙা হয়ে থাকতো, আজও তার বুকে রক্তের তৃষা। জানি না আজ কার রক্ত সে চায়। পলাশি, রাক্ষসী সখী শ্যামের প্রীতি, শ্যামের স্মৃতি, মম জীবনের সাথী। সখী শ্যামের প্রীতি, শ্যামের স্মৃতি, মম জীবনের সাথী। জনম জনম মাধব মাধবী, ওই ধানে রব দিন রাতি। জনম জনম মাধব মাধবী, ওই ধানে রব
তো। বসো। ওই একই ধরনের কথা শুনতে আর ভালো লাগে না। ভালো খবর আছে, লোভ না দেখে শুনে ফেলো। বিরাট একটা জলসার আয়োজন। বাঁচালে। বলিনি তোমার জীবনে আনন্দ দিতে পারে শুধুমাত্র আমি। দেখো, জীবনে আমি চাই শুধু উত্তেজনা, ভাবার একটু সময় চাই না, চলতে চাই না, ছুটতে চাই উল্কার বেগে। গান শুনে তা মনে হচ্ছিল না তো। যে মন নিয়ে গান গেছে এবং মনে আমি বদলে ফেলতে চাই। তাহলে আমার সঙ্গে ঘুরে পড়ো, আমি তোমাকে এক নতুন জগতে নিয়ে যাব। তুমি বিশ্বাস হয় না? না, তোমার চোখের করে নিষ্ঠুরতা নাচে, তোমার ঠোঁটে ছলনা চাপা হাসি। তুমি নও বিনোদ, তুমি নও। তাই বা হলাম তোমার আদর্শ প্রেমিক। ছেড়ে দাও সেসব কথা, এখন জলসার কথাই শোনো। মুর্শিদাবাদে গুরু গম্ভীর লোক আর কেউ থাকবে না, তাই বিরামহীন জলসার আয়োজন। নবাব কি তার আমির অমরাবতী না মক্কায় চলেছেন নাকি? দুর্মতি সিরাজের কি সেই সুমতি হবে? হবে। যুদ্ধে চলছে সবাই। আমার কার সঙ্গে যুদ্ধ? ষাঁড়ের সঙ্গে। জানো তো ষাঁড়ের শত্রু বাঘে মারে, বাঘ ওত পেতে রয়েছে। সেই বাঘের আবার বাচ্চাও আছে। আজ সিংহাসনে গেলে বাচ্চাই হবে শাহজাদা, তখন কিন্তু তুমি তাকে উপেক্ষা করো না। সিংহকে যে না চায়, বাঘের বাচ্চাকে যে বল থেকে দুধ খায়, উপেক্ষাও করে না। কথা শুনে তারিফ করতে ইচ্ছে হয়, কিন্তু একটু ত্রুটি রয়ে গেল। পণ্ডিত তো রয়েছে, শুধরে নিও। নবাব সিংহ নয়, শিয়াল। শিয়াল। তাহলে বাঘটাও আসলে একটা ফেউ। আর বাচ্চাটা ও জাতির নয়, একেবারে ছুঁচো। ঠিক, তুমি আমাকে ছুঁচো বলছো? হায় অরসিক, কথা হচ্ছিল হেয়ালিতে, এর মধ্যে আমার বাস্তবতা হেয়ারি নয়, হেয়ারি নয়, সত্যি যুদ্ধ। নবাব তার সৈন্য সামন্ত নিয়ে পলাশিতে চলেছেন, আর ওদিক থেকে আসছে খাই বাগদাদের কবি। শুনে যাচ্ছে সব কথা। ওরা পলাশিতে যুদ্ধ করবে, আর মুর্শিদাবাদে আমরা চালাবো হরদম নাচ গান। রাজি? আরে দূর, যুদ্ধের যে বড় উত্তেজনা কিসের? আমি যুদ্ধে যাব। না, যুদ্ধে যাবে কি? হ্যাঁ, তাই যাব। না, সে আমি পছন্দ করি। আরে না করে সরে পড়ো। যুদ্ধের খবরটা তোমাকে দিয়ে তো ভুল করেছি। তুমি না দিলে খবর আমি পেতাম। নবাব নিজে আসতো তোমাকে খবর দিতে। অসম্ভব মনে করছো কেন? এক দশা মুক্তার মালা পেয়ে এত আশা। আমি তো বাদর নই যে মুক্তর কদর বুঝবো না। তার কথাটা পড়ি, তোমার নবাব যুদ্ধ থেকে ফিরতে নাও পারে। সিন্নি চড়িয়েছো নাকি? মুখে যতই বড়াই করছো, এই সিন্নি চড়িয়েছো? মুখে যতই বড়াই করছো, মন ততই চুপসে পড়ছে। শুনে রেখো সুন্দরী, পলাশিতেই সিরাজের সময়। এই মুখখানা যে শুকিয়ে গেল, চোখের জল। সন্দেহ আমার হয়েছিল, আসলাম প্রমাণ। নবাবের গলার মালা বুকেও জ্বালা জাগিয়েছে। মনে করলে মিলন, যে মালা জ্বালা দেয় সে মালা আমরা ছিঁড়ে ফেলি। সঙ্গে সঙ্গে প্রাণ দাও। কি বলো? তোমার জলসা নেমন্তন্ন আমি গ্রহণ করলাম। যুদ্ধ যদি না যাই, জলসা জাগিয়ে তুলবো। এবার তুমি বিদায় হও। তোমার প্রীতি ক্ষতির কারণ আলেয়া, তাই আপাতত চললাম। কাল আবার দেখা হবে। এত সহজে যে তুমি যাবে, এটা কিন্তু আমি ভাবিনি। সহজে যারা জানায় ফিরে আসবার সহজ পথটি তারা আশা রাখে। এত বড় স্পর্ধা! ও আমার সামনে আমার ঘরে দাঁড়িয়ে নবাবের অমঙ্গল কামনা করে। আলেয়া, কে? নবাব, ঘুমিয়ে পড়েছিলে? একবার এলাম তোমার সঙ্গে দেখা করতে, হয়তো শেষ দেখা। শেষ দেখা। কাল যুদ্ধে যাব, আর যদি না ফিরি। এত রাতে একা আসা কি উচিত হয়েছে জনাব? কোনো বাধা আছে? আমি তো ভাবিনি। বাধা নেই, কিন্তু বিঘ্ন আছে। আপনি তো জানেন, আপনি অজাত শত্রু নন। নিজেকে বাঁচাবার অবিরাম চেষ্টা আমি করে এসেছি, কিন্তু মজাই আলিয়া, নিজকে যতই বাঁচিয়ে চলতে চেয়েছি ততই পেয়েছি আঘাত। তাই কোনো চেষ্টাই আমি আর করব না। তুমি তো আমায় বসতে বললে না। আমি সাহস পাইনি জনাব।
প্রাসাদে আর যাও না কেন? আর তো প্রয়োজন হয় না। পূজা পিতৃর কাছ থেকে যে পত্রখানা তুমি হস্তগত করেছিলে তা খুব কাজে লেগেছে। শুনে খুশি হলাম জনাব। তোমার কাছে দেখা করতে কেন এলাম জানো? আপনি আমাকে অনুগ্রহ করেন সেটা বোঝাতে। না, তবে তোমাকে কৈফিয়ত দিয়ে যাবো বলে। নবাব কৈফিয়ত দেবেন সমাজ পরিত্যক্ত সামান্য একটা নর্তকী? আমি জানি এ নর্তকী সামান্য নয়। আমি জানি আমি সামান্য, আমি গুপ্তচর, তাই তো আমি ঘৃণ। তুমি আপনি তো জানেন ঝাপনা, আত্মগোপন করে আপনার জন্য আমি অনেক সংবাদ সংগ্রহ করেছি। যাদের কাছ থেকে সেসব সংবাদ সংগ্রহ করেছি তারা আমাকে কি চোখে দেখে বলুন তো? আপনি কি একদিন গুপ্তচর সন্দেহে আমাকে প্রাণদণ্ড দিতে চাননি? সেদিন মোহনলাল যা বলেছিল তা আমি বলিনি আলেয়া। মোহনলাল বলেছিল ওর সব গেছে কিন্তু দেশপ্রেম যায়নি। মোহনলাল তোমার দেশের ইষ্ট হবে জেনেই তুমি ও কাজ করেছ। আমার তুষ্টির জন্যও নয়, পুরস্কারের লোভেও নয়। মোহনলাল আমার মনের কথা কেমন করে বুঝবে জনাব? তুমি নিজেকে এমন করে প্রচ্ছন্ন রাখতে চাও কেন? নিজের লজ্জা গোপন রাখবার জন্য। তুমি কাঁদছো কেন আলেয়া? আমার বড় কষ্ট হচ্ছে জনাব। আপনি আমাকে একটু কাজের জন্য অবসর দিন। আমি নিজেকে সুস্থ করে আবার এক্ষুনি ফিরে আসছি জনাব। আপনি আমাকে একটু অবসর দিন। গোলাম হোসেন, গোলাম হোসেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিচার বলছি লুচুকে পড়লো বাড়ি। কিন্তু আপনি একা এখানে কেন যাবো? এতদিন ধরে দেখছো জানো না সর্বত্রই আমি একা। চলো গোলাম হোসেন, প্রাসাদে ফিরে চলো। আলেয়াকে যা বলবার ছিল তা বলা হয়েছে। কিন্তু তারও তো কিছু বলবার থাকতে পারে। যাবো কোথায় সে? এক্ষুনি আসবে, আমি বাইরে অপেক্ষা করছি। বেয়াদবি মাফ করবেন জনাব। আশা করি এখন সুস্থ হয়েছে। হ্যাঁ, আপনার দয়ায়। সেদিন তোমার গান বড় ভালো লেগেছিল আলেয়া। আসবার সময় ভেবেছিলাম একখানা গান শুনে যাব। শুনবার অবসর যদি আর না পাই। আপনার আদেশ অমান্য করবার সাহস আমার নেই জনাব। কিন্তু তোমার শরীর যা অসুস্থ। হলোই বা, কাল যুদ্ধ। আলেয়া যদি আর না ফিরে আসে।
সুপ্রভাত আলেয়া, আজ আমার সুপ্রভাত। যাবে কিন্তু তার দেরি আছে আলেয়া। তুমি কখন এলে? নবাবের সঙ্গে। নবাব কি আবার এসেছেন? না, আমি কাল রাতের কথা বলছি। সারা রাত তুমি বাইরে দাঁড়িয়েছিলে? রাত জেগে চোখ জ্বালা করছে আর চোখ দিয়ে জলও পড়ছে। আর কতদিন তুমি নবাবের ভাড় হয়ে থাকবে? শুনেছি এক চোর সাধুর ভেক নিয়ে সাধু বনে গিয়েছিল। আমিও ভাড়ের ভেক নিয়ে ভাড় বনে গেছি। আগেকার রূপ নেবার সাহসও নেই আর প্রয়োজনও মনে করি না। তুমি যুদ্ধে যাবে? যাবো বলিতে এলাম তোমার সঙ্গে দেখা করতে। সত্যি তুমি যাবে? সত্যি যাব। তাহলে আমি যাব তোমার সঙ্গে। থাকবে কোথায়? নবাবের পাশে? না না, তোমারই কাছে। না না, আপনি এমন কথা বলুন আলেয়া, আমি তাহলে কেঁদে ফেলবো। তুমি কেন এলে? থাকতে পারলাম না বলে। অধিকারের পাশে তোমরা যাবে, এদিকে চলো। এখন কোন দিকে যেতে, কোন দিকে গিয়ে কামানের গোলায় উড়ে যাবে? এখানে থাকবে, তোমার সঙ্গে সারাক্ষণ কথা বলতে হবে। যুদ্ধের কথা ভাবাই। গোলাম হোসেনের এতদূর স্পর্ধা, কোন সাহস তোমাকে নিয়ে এলো? আমি তো তোকে ছাড়তে চাই না। এখন তুমি ছেড়ে দিলে? এইসব শব্দ চুপ করে বসে থাকো। শুধু তো কামানের শব্দ শুনছি, জনাব যুদ্ধ কোথায়? ওই কামানের থেকে গোলাম এসে যখন এই শিবিরে পড়বে তখন বুঝবে যুদ্ধ কোথায়। জনাব, ওই একটা গুলো আমাদের দুজনকে একসঙ্গে উড়ে নিয়ে যেতে পারে না? এত ছেলে মানুষ তো তুমি নও। আজ যে জীবনের শেষ দিন, শেষ দিন যুদ্ধ করে ভাই অপরের উপর ছেড়ে দিয়ে আপনি তার শিবিরে কেবল আমার সঙ্গে কথা বলেন, তাহলে মরণ ছাড়া কি গতি আছে জনাব? জনাব, আপনার যুদ্ধ হবে, আর তার উপর নির্ভর করে চলবে না। সিপাহসালারকে অবিলম্বে স্মরণ করুন। তাকে এখানে ডেকে পাঠানো কি আবশ্যক? এই ব্লাক্ষাবাগের উত্তরে উন্মুক্ত প্রান্তরে বহু রচনা করেছে। আমরা সরোবরের এদিক থেকে গোলা বর্ষণ আমাদের মোহের মধ্য দেশে আমি এক পাশে রাজা মহল্লাল, অপর পাশে ফরাসি বীর শ্রীজাহাপনা গোলা বর্ষণ দিতে হবে। সিপাহসালার লাক্ষাবেগ জন্য সিপাহসালার লাক্ষাবেগ বেষ্টন না করলে তোমাগুলো ইংরেজ বাহিনী করে দিবে। তখন আমরা গোলা বর্ষণ কিছুই করতে পারবো না। তাকে অন্তর চলুন জানে চলুন রাজা, আমরা এখানে অপেক্ষা করতে পারবো। কতটা যুদ্ধ চলবে জনাব? গোলাম হোসেন, যাবো না। একজন সৈনিককে সিপাহসালারের কাছে পাঠিয়ে দাও। সে গিয়ে বলো আমার অনুরোধ ইংরেজ সেনাকে আম্বনে প্রবেশ করতে দিতে যেন তিনি বাধা দেন। এ যুদ্ধে আমাদের জয় অনিবার্য। যাবো জয়, কিন্তু মির্জাপুরে পরাজয় হলে ভালো হয় জনাব। তোমার মুখে এ কথা শোভা পায় না। নইলে এই যুদ্ধে জয়লাভ করে মির্জাপুরের শক্তি বাড়বে। মির্জাফর কি তুমি জানো না? কোরআন স্পর্শ করে শপথ করেছেন আর কখন আমার বিরুদ্ধাচার করবেন না। আসুন আসুন সিপাহসালার। এই যুদ্ধে সিপাহসালারকে আপনি আমাকে যদি সেনাপতি জানায় তাহলে সম্পূর্ণ সংগ্রামের হার আমার অর্জন করে চাপ না। উপদেশ দিয়ে আমার ধর্মের সবাই চুক্তি করবেন না। গোলাম হোসেন, মির্জাফরের উত্তমূর্তির অর্থ কি গোলাম হোসেন? দুজনের ছলের অভাব নেই। কোন ছলে যে তখন দেখে বলবে মনে মনে হয়তো তাই ভাবছি। তাই বুঝেই তো আমি ওকে স্পষ্ট আদেশ দিতে পারলাম না। নবাবের ইঙ্গিতে যে আদেশ সে কথা বুঝবার ক্ষমতা সকলে থাকে না জনাব। আর আদেশে যারা অমান্য করতে
চাও ইংরেজকে তা উড়িয়ে দিতে পারে সব ব্যাপারে তোমরা দুজনে এক। ঘর আর নর্তকের একই কাজ নবাবের অবসম্ভাবী ইংরেজ বাহিনী জামগড় আশ্রয় নিচ্ছে তাকে অগ্রসর হতে আদেশ দে। রাজা মোহনলাল, তুমি আমার ভাইয়ের মতো আমার স্বার্থ তোমাকে রক্ষা করতে হবে। মির্জাফরের অপেক্ষায় না থেকে তোমরা অগ্রসর হও। ঝাপনা আষাঢ় আকাশ কৃষ্ণ মেঘে ছেয়ে ফেলেছে হয়তো এখানে জল আসবে। যুদ্ধ হইতেছে আরেক রকম। It is not the way to victory. আমরা কামাল চালাইতেছি আর মির্জাফর চুপ করিয়া দাঁড়িয়ে থাকবে। থাকবে, বেশ করবে। যাও, পারো লড়াই করো, না করো পালাও। আমাকে বিরক্ত করতে এসো না। Very well, your excellency. এরা সবাই আমাকে পাগল করে তুলবে। শুধু অভিযোগ আর অভিযোগ। গোলাম হোসেন আর একজন সৈনিক আমার শিবিরে আসতে দিও না। সেনাপতি যদি কেউ আসে সেনাপতিদের কাজ সমর ক্ষেত্রে, নবাবের শিবিরে নয়। জানো না? আমার সঙ্গে কথা বলে যুদ্ধের কথা কখন ভাববেন না? যুদ্ধের কথাই তো তোমাকে বলতে চাই। যুদ্ধের কথা হ্যাঁ, মন দিয়ে শোনো। আমার অধিকাংশ সৈন্য রয়েছে মির্জাফর রাইদুর রবের অধীনে। আপনার সৈন্য ওদের অধীনে কেন জনাব? তোমাকে সব কথা বলা বৃথা। গোলাম হোসেন, যুদ্ধ দেখে আলেয়া এমন ভয় পেয়েছে যে ওর মধ্যে লোক পেতে বসেছে। আমাকে জিজ্ঞাসা করছে আমার সৈন্য আমি সেনাপতিদের অধীনে কেন রাখলাম। সে কি আলিয়া শুনুনি কথা আপনার ধন পরকে দিয়ে দৈবজ্ঞ মানে কাঁথার বোঝাবে প্রিয় পরিহাস সুরক্ষিত অবস্থায় বর্ণনা করছি নবাবের জায়গি পান বলেই তো সেনাপতিরা শরীর রক্ষায় সক্ষম হয়। অথচ আশ্চর্যই কি সৈন্যরা নবাবের আদেশ পালন করে না। যুদ্ধের নবাবকে সেনাপতিদের ঘোষ মেজাজের উপর নির্ভর করতে হয়। তুমিও এসব কিছুই বলো বলতে বলেছেন যাব না। আমরা সরল লোক, সহজ সরল কথা কি তোমাদের সহজ কথা? সহজ কথা এই যে জয় নিশ্চিত দিলেও যে সেনাপতি শত্রুকে আক্রমণ করে না, দূরে দাঁড়িয়ে শত্রু তারিফ করে, হয় সম্মান না হয় সে বিশ্বাস। সে পরিচয় কি আপনি পাননি জনাব? রাজা মিত্রর কাছ থেকে যে পত্রখানা উদ্ধার করে দিয়েছিলাম, আপনাকে সে পত্রখানা বলেননি? তার পরের কথা তোমরা ভুলে যাচ্ছ। তারপর মির্জাফর কোরআন স্পর্শ করে শপথ করেছেন তার বিরুদ্ধাচরণ করবেন না। তাহলে তাকে আমি এ যুদ্ধের সেনাপতি করতাম। এমন সরল বিশ্বাসী মানুষের নামের দুর্নাম রটে। সেটা দুঃখের কথা রে, তার চেয়ে দুঃখের কথা বাংলা নবাবের সরল নয়, বাংলার অপরিসীম দুঃখের কারণ হয়ে রয়েছে। গোলাম হোসেন, বাংলার নবাব যে বুদ্ধি রাখে, বাংলার যে বুদ্ধি রাখে, নবাব তারও অধিকারী নয়, তাই না গোলাম হোসেন? হাত পা যার বাধা, তার নীরবে মার খাওয়া ছাড়া আর কি গতি আছে গোলাম হোসেন? জনাব, আমার অপরাধ হয়েছে। তুমি যদি নবাব হতে তাহলে আমি বুঝতে পারছি তুমি মির্জাফরকে কড়া হুকুম দিতে। মির্জাফর সে হুকুম মানত না, তুমি তাকে বন্দী করতে। খবর পেয়ে তার সৈন্যরা করত বিদ্রোহ, তোমার শিবির আক্রমণ করে তোমাকে হত্যা করত। নবাবই তোমার মুহূর্তে শেষ হয়ে যেত। বুঝলে বুদ্ধিমান? আমি সব জানি, সব বুঝি, তবু বাধ্য হয়ে মির্জাফরকে খাতির করি। তোমরা বিরক্ত হও, নিজের উপর নিজেও আমি বিরক্ত হই, কিন্তু কি করব গোলাম হোসেন? উপায় নেই। বড় সৈনিক দুঃসংবাদ, সেনাপতি মির্জাফর, সেনাপতি মীরমদন সেনাপতি মীরমদন আহত। মীরমদন হতো আর মোহনলাল সৈনিক মোহনলাল রাজা ছিনবে আম্বনির দিকে এগিয়ে চলে যাও। সৈনিক রাজা মোহনলালকে বলো নবাব তারই মুখ চেয়ে রয়েছেন। তুমি সে কথা ভুলে যেও না। আসুন সিপাহ সালার। মীরমদন হতো শত্রুর গোলার সামনে মুখ চুলে দাঁড়াবার নাম বিরক্ত নয়। যাব না, মৃত্যুর কারণ
তার মৃত্যুর কারণ তার এই অবশ্যকতা মহল্লা ওই দশা হবে সময় শিবিরে দুর্বল রমণী না থাকায় ভালো যাব না। আমার আজকের মধ্যে যুদ্ধ স্থগিত রাখা জয় যখন করায়ত্ত ভূমির বদলে মৃত্যু সোভিয়েতদের তুমিও দিয়েছে আমাকে সিপাহসালার ভূমির বদলে ভেঙে দিয়েছে। ভদ্র সাহেব ইংরেজদেরকে আক্রমণ করলে শুধু সৈন্য নাশই হবে, যুদ্ধ জয় হবে না। তাই আমার সঙ্গে একমত, কিন্তু অত্যন্ত মহল্লা বুঝতে পারছে না। বুঝতে আমিও পারছি না সিপাহসালার। খুব দুর্গত তো নয় যাবো না। আজ যুদ্ধ স্থগিত সৈন্যদের বিশ্রামের অবসর দিই। আমরা যদি সৈন্য আক্রমণ করি তাহলে কিছুতেই কেউ আমাদের দক্ষিণকে ফিরে যেতে পারবে না। আর রাতের অন্ধকারে ইংরেজ যদি আমাদের আক্রমণ করে তাহলে ফিরে যেতে পারবে না। আমি আর ভাবতে পারছি না সিপাহসালার। আপনি আমার ভরসা স্থল, যা ভালো বুঝেন আপনিই করুন। আমি তাহলে যুদ্ধ বিরতির আদেশ করছি। যুদ্ধের শেষ সিদ্ধান্ত হয়ে গেল। শোচনীয় পরাজয়। আর এই পরাজয়ের অর্থ কি জানো? বাংলার স্বাধীনতা লোক। হঠাৎ কামানের আওয়াজ থেমে গেল কেন? আর যুদ্ধ হবে না। মির্জাফর আদেশ ওই মোহনলাল এদিকে আসছে। আদেশ আপনি সমর্থন করেছেন। কি করতে পারতাম মোহনলাল? বেশিক্ষণ ওরা আমাদের সম্মুখে দাঁড়াতে পারতো না। রাইফকে এখনই সন্ধির প্রস্তাব পাঠাতে হতো। তুমি বলো এক কথা, মির্জাফর বলেন ভিন্ন। কার কথায় আমি বিশ্বাস করি? মির্জাফর সিপাহসালার, তাই তার কথা বিশ্বাসযোগ্য। এ আমার তরবারি রইল জাহাপনা। বিশ্বাস সন্তান নেতৃত্বে যুদ্ধ করা আমার কাজ নয়। ইচ্ছে করলেই তোমরা যুদ্ধক্ষেত্র ত্যাগ করতে পারো না, আমাদের বন্দী করতে পারে। রাজা মোহনলাল, এত সহজেই কি সকল প্রশ্নের মীমাংসা হয়? সেনাপতি আদেশ দিয়েছে শিবিরে গিয়ে বিশ্রাম করো। আবার যখন তিনি আদেশ দেবেন তখন যুদ্ধ করো। জাহাপনা, সামরিক নিয়ম তোমার অজানা নয়। যুদ্ধকালে রণক্ষেত্র পরিত্যাগ করে যাও বীরের পক্ষে কলঙ্কের কথা। যাও শিবিরে যাও, শিবিরে গিয়ে বিশ্রাম নাও। আমাকে অসহায় ফেলে রেখে কোথায় যাবে তোমরা? আমি জানি কি হয়েছে। ইংরেজরা আমাদের আক্রমণ করেছে আর যুদ্ধবিরতির আদেশ পায়ে আমাদের সৈন্যরা বিশ্রামের আয়োজনে রত। হঠাৎ আক্রমণে তারা চারিদিকে ছুটে পালাচ্ছে, অর্থনীতি ফেরাতে পারছে না। সেনাপতি মির্জাফর দূরে দাঁড়িয়ে ইংরেজদের রণনৈপুণ্য দেখছেন। আমার দিব্য দৃষ্টি খুলে গেছে গোলাম হোসেন।
যাও সৈনিক, তুমি তোমার কর্তব্য করেছ, যথা ইচ্ছা চলে যাও। রাজধানী অরক্ষিত রয়েছে। এখনো আত্মপ্রবঞ্চনা গোলাম হোসেন, তার চেয়ে সরল ভাষায় বলো, এখন আমাদের পলায়নই উচিত। সময়ে রাজধানীতে ফিরতে পারলে দেখলে কথা তুমিও শেষ করতে পারলে না, কেননা তুমিও জানো, তুমিও বুঝো, এত আয়োজন যখন ব্যর্থ হলো তখন রাজধানী রক্ষার প্রয়াসও বিফলে যাবে। আবার আমরা যুদ্ধ করবো, আবার আমরা সৈন্য সংগ্রহ করবো। এই জন্মে না পারি, জন্ম জন্মান্তর সাধনা দিয়েও এই কলঙ্ক আমরা মোচন করবো। কিন্তু রাজবল্লভ জগৎ শেখ ইয়ার লতিফ চাঁদের দল কি আর জন্মগ্রহণ করবে না গোলাম হোসেন? ইঙ্গিতটুকু জানিয়ে নীরব রইলে আলেয়া, রণক্ষেত্র পরিত্যাগ তোমার অভিপ্রায়। যাও না মির্জাফর এবার আর ক্ষমা করবেন না। ক্লাইভকে সঙ্গে নিয়ে এখনই এখানে সে উপস্থিত হবে, তাই তো বলতে চাও? তাও সম্ভব কিছু নয়। আর তাদের সঙ্গে থাকবে শৃঙ্খল। কেদো না আলেয়া, কেদো না, মাত্র কদিনের পরিচয়, তাতে আমার দুর্ভাগ্যে তুমি কাঁদো। অতি পরিচিত যারা দেখো তারা কেমন দাঁত বার করে হাসে। চলো গোলাম হোসেন, রাজধানীতে যাই, হাতি হয়তো তৈরি আছে, না থাকে পথ তো তুমি চেনোই। এসো আলেয়া, এসো গোলাম হোসেন। যে অনুমতি দিত, আদেশ করত, সে আর আমার মাঝে নেই গোলাম হোসেন। পলাশী প্রান্তরে লজ্জায় ঘৃণায় সে আত্মহত্যা করেছে। সারাদিন করজুড়ে সকলকে অনুরোধ করেছি আমাকে সৈন্য দিয়ে সাহায্য করতে, রাজকোষ উন্মুক্ত করে দিয়েছি, কিন্তু দিনান্তে দেখেছি যারা অর্থ নিল তারা আর ফিরল না, যারা সাহায্যের প্রতিশ্রুতি দিল তারা আর কাছে এসে দাঁড়ালো না। রাত অনেক হয়ে গেছে। লোথা, রাত অনেক হয়ে গেছে, এবার আমাদের যেতে হবে। কোথায় যাব জাহাপনা? কোথায় যাব গোলাম হোসেন? পাটনায়। হ্যাঁ হ্যাঁ, পাটনায়। পাটনায় বাসিয়েল আছেন, রাজা জানকীরাম আছেন, তারা আমাদের সাহায্য করবেন। তাদের সাহায্যে সৈন্য সংগ্রহ করে আবার মুর্শিদাবাদে ফিরে আসবো। রাজ্য পাবো, সিংহাসন পাবো, পাত্র মিত্র সব পাবো। রকি পাবার না ভাগবে, বন্দি গান গাইবে, দেশ বিদেশ থেকে আসবে নানা নৌকার। আবার যুদ্ধ হবে, রাজ্যের প্রসার হবে। আমি হয়তো পাগল হয়ে যাব। কি সব বলছিলাম? পাটনায় আমাদের সঙ্গে আর কে যাবে জনাব? ওই গোলাম হোসেন জানে, সব জানে ওই গোলাম হোসেন। আমি দেখে আসছি বাইরে সব প্রস্তুত কিনা। আমি কি সত্যি এত ছেলে মানুষ? আমি বুঝতে পারি না। আমাদের কেউ নেই, আজ আমাদের কিছুই নেই। সত্যি লোৎফা, আমাদের কেউ নেই, কিছুই নেই। আপনি যখন আছেন তখন আমার কিসের ভয়? চলুন, আপনার হাত ধরে এই আধার রাতে
আমরা বেরিয়ে পড়ি। কেউ জানবে না যে বাংলার নবাব তার বেগমের হাত ধরে চিরদিনের মতো এই বাংলা থেকে বিদায় নিয়েছে। তুমি যাবে আমাদের সঙ্গে? তুমি যাবে আমাদের সঙ্গে? আপনাদের গলগ্রহ হয়ে আপনাদের বোঝা বাড়াবো কোন সাহেবে বেগম সাহেবা? তোমাকে আমি প্রাসাদে আসতে নিষেধ করেছিলাম, হয়তো তাই প্রাসাদ আজ রইল না। এই প্রাসাদ আপনাদেরই থাকবে বেগম সাহেবা। আবার যেদিন দেখা হবে আমাদের চিনতে পারবে। সিংহাসনের অধিকারী যিনি, তিনি আপনার সামনে আমার মতিঝিল আপনারই রয়েছে, এখনই সেখানে যেতে পারেন। বাধা দেবার আজ আর কেউ নেই। আমার ধনরত্ন সঙ্গে করে নিয়ে যাবেন। রাজকোষে শূন্য, বেগমের ব্যক্তিগত সম্পত্তি সবই জমা রয়েছে। আমায় যদি না দেয়, রাজবল্লভ রইলেন, ওয়ার্স রইলেন, তারা আপনার বন্ধু, ব্যবস্থা করে দেবেন। তুমি কোথায় যাবে? আমি, আমার সন্ধান আর কেউ পাবে না। তাহলে আমার অভিশাপ ব্যর্থ হয়নি। তাই তো দেখতে পাচ্ছি। কিন্তু এখনো যে সিরাজের রক্তের স্রোতে সিংহাসন ডুবে যায়নি। বলো বলো নবাব মহিষী, এই রাক্ষসী কার রক্ত পান করেছে? আজ ওর প্রতি আমার এতটুকু অনুকম্পা নেই। এমনই রক্ত পিপাসা পলাশী প্রান্তরে উক্ত প্রবাহিত রক্ত ধারায় ওর পিপাসা নিবারণ হয়নি। আরো রক্ত চাই, আরো রক্ত চাই। ঠিক ঠিক বলেছ নবাব মহিষী, আরো রক্ত চাই। শুরু এই, শেষ আরো ভয়াবহ। কেঁদো না লুৎফা, কেঁদো না। সিংহাসনের দাবির কথা মনে রেখে সকলের অত্যাচার, অনাচার, উদ্ধত ব্যবহার আমি সহ্য করেছি। আজ থেকে সিংহাসনের সে দাবি আর রইল না। আজ আমরা এমন জায়গায় চলে যাব যেখানে রাজনীতির এই কোলাহল, বিদ্বেষের এই হলাহল, স্বার্থের এই নির্মম সংঘাত আমাদের জীবনের শান্তি ভঙ্গ করতে পারবে না। আমার আর এখানে এক মুহূর্ত থাকতে ইচ্ছে হচ্ছে না, যাবো না। একটু দাঁড়াও, যাবার আগে ভালো করে একবার সব দেখে যায়।
প্রদত্ত আসন ত্যাগ করে আমি আজ চলে যাচ্ছি। তুমি আমাকে জানাব, যা হলো বাইরে সব প্রস্তুত, আর দেরি করা ঠিক নয়। আমরা বলে নফর বলে কত অপমান তোমাকে করেছি বন্ধু, আমায় তুমি ক্ষমা করো। যতদিন বেঁচে থাকবেন গোলাম হোসেনকে বান্দা বলে জানবেন জাহাপনা। তোমাকে যা বলবার সবই বলা হয়েছে। এসো লুৎফা, এসো লুৎফা। আমাদের কিছু দূর এগিয়ে দিয়ে আসবে না বন্ধু? আপনি তো জানেন জাহাপনা, সকলের অগোচরে আপনাকে যেতে হবে। ভুলে যাই নিজের বাসা থেকে পালিয়ে থেকে আর কি হবে আলিয়া? চলো, কোথায় নিয়ে যাবে? তোমার বাড়ি রয়েছে, চলো সেখানেই তোমাকে রেখে যাই। তুমি কোথায় যাবে? আমি এখনো জানি না। পুরন্দর, কি আলিয়া? সবই কি শেষ হয়ে গেল? নবাবের কথা জানতে চাইছো? আর কি কিছু জানবার নেই? হয়তো এই জন্মের মতো এখানেই শেষ। কখন ফিরে? নবাব কোথায় জানো? জানি। এত সহজে স্বীকার করবে ভাবিনি। বলো কোথায় নবাব? বলবো না। বলা তো পারি। চেষ্টা করে দেখো। এই যে বান্দা, তুই বল। বান্দার কাছে একই জবাব পাবেন, জানি বলবো না। বহুদিনের আলাপ তোমার সঙ্গে আলিয়া, তাই পিরনে হাত সহজে উঠবে না। শুধু মনে রাখো পিরনের অভ্যস্ত। পিরনের বয়স কত পুরুষ? আলিয়া তার কোনো কথাই কর্ণপাত করে। প্রচুর পুরস্কার পাবে। এই মুক্তর বলার চেয়ে মূল্যবান কিছু? এই লোক, তুই বল কোন লোকের ভাষা আপনি বুঝতে পারবেন না চাচা মিয়া? আমার বেগম কোথায় লুকিয়ে আছে? সত্যি জানতে চাও? মিথ্যার ব্যবসা করে বুঝি সত্যকে কিছুতেই স্বীকার করতে পারছে না। হর্ষিত বেগমের মহলে যাও, সন্ধান তাদের পাবে। নবাবকে তিনি আটকে রেখেছেন। কেন? তুমি আসার আগে যদি সে পালিয়ে যায় সেই ভয়ে। আরে তোমরা এখানে থেকো, কোনোভাবেই কিন্তু পালাবার চেষ্টা করবে না। এবার কি করলে? খানিকটা সময় তারা পাবে। দেশে যাবার জুলুম করবে। এই তো ওরা তোমাকে দিত, ওরা জানে আমাদের কত ক্ষতি করেছি। আলিয়া, আমার একটা অনুরোধ তোমাকে রাখতে হবে। মুখ ফুটে তুমি আমার কাছে কোনোদিন কিছু চাওনি। ওরা যখন তোমাকে জেরা করবে তখন আমি যে জবাব দেব তাতেই তুমি সায় দিবে। ভাবছো আমার দোষ কিছুটা নিজের ঘাড়ে নেবে? ওরা তোমাকে অমানুষিক নির্যাতন করবে। আরে ভাবছি কেন, তার ভাগ তুমিও কিছুটা পাবে। এতখানি বিপদের পর আমরা দুজন যখন একসঙ্গে রয়েছি তখন মৃত্যু আমাদের একসঙ্গেই হবে। তোমার রাজ্য নেই, তাদের সব বুঝে গেছো। আমার রশিদি মহলে নেই। তাহলে বনপুর মধ্যে দেওয়া হয়েছে, তাই তাকে ছেড়ে দিয়েছে। তিনি আছেন। পিতাকে আমাকে স্মরণ করেছেন। তিনি প্রথম নবাবের জন্য সে অস্থির হয়ে গেছে। সন্ধান এরা জানে কিন্তু স্বীকার করছে না। এই বন্দা, বল নবাব কোথায়?
সৈন্য আছে অধিকারী করে রেখেছি। এদেরকে কারা দক্ষিণ নিকট পাঠিয়ে দেওয়া হোক আর তাকে আদেশ দেওয়া হোক প্রয়োজন মতো প্রেরণ করে এদের কাছ থেকে স্বীকারোক্তি আদায় করে নিতে। আমারও সেই অভিপ্রায়। একমাত্র আমরা জানি বলে এভাবে সন্ধান কোনো দিক তোমরা পাবে না। যাক বেশি করোনা একটু যন্ত্রণা অস্থির হয়ে কথাটা বলে ফেলতো পারো না। দক্ষের প্রতি সে আদর্শী থাকবে। এই যাও এদেরকে নিয়ে যাও এখান থেকে। আমাদেরকে নিয়ে যেতে হবে না, আমরা নিজেরা যাচ্ছি, চলো। কোন পথে দাঁড়িয়েছে বলে আপনার মনে হয় সেনাপতি? হয়তো রাজমহলের মধ্যে বসিয়রের রাস্তা আর হয়তো পাটনায় আছে রাজা জানকীরাম বাংলা বিহার উড়িষ্যায়। এই দুটি লোক ছাড়া সিরাজকে আর তৃতীয় ব্যক্তি নারী তাকে আশ্রয় দেবে। আপনার অনুমান যদি সত্য হয় তাহলে বিলম্ব না করে রাজমহলের দিকে কোন সেনাধ্যক্ষকে পাঠানো উচিত। আপনি যাবেন? শাহজাদা, হ্যাঁ বলুন। ভবিষ্যতে আমাদের সবাইকে কি আপনার আদেশ পালন হয় সম্ভব, কারণ জানেন তো পিতা রাজ্য পরিচালনায় তেমন সক্ষম নন। ইতিমধ্যে লোকজন তাকে ক্লাইভের গর্ধ বলে উপহাস করতে শুরু করেছেন। আমি আসি শাহজাদা। সম্মান বোধ হাস্যকর ব্যাপার। এই তো নদীর খেলা, নদীর একুল ভাঙে
পুরন্দর, আমার জন্য তুমি কিছু ভেবো না পুরন্দর, আমি সব কিছু সইতে পারবো। আমিও পারবো পুরন্দর, কি আয়া সেদিন তোমার চোখের কোণে আমি জল দেখেছিলাম। কবে? যুদ্ধে যাবার দিন আগে। সেদিন তার কারণ আমি জানতে চাইনি। আজও জানতে চেও না? তোমার মনে কি করে ক্ষোভ রয়েছে গোলাম হোসেন? আলিয়া, তুমি কি কাউকে ভালোবেসেছিলে? আজ এ কথা কেন আলিয়া? কালই যে মরতে হবে। তাহলে ভালো তুমিও বেসেছো? ভালো? আমি আবার ভালোবাসবো? কি যে বলো তুমি? আর যদি বেশিই থাকি কে তা বুঝবে? প্রতিদানে এই বা হতভাগ্যকে কাছে টেনে নেবে আলিয়া। আলিয়া, আর কতদিন এই পীড়ন সহ্য করবে? যতদিন না জানবো নবাব নিরাপদে আছে। কিন্তু এই কারাগারে সেই সংবাদ তোমাকে কে দেবে? আমার বোন দেবে পুরন্দর। এই তো নতুন আর একজন সঙ্গী তবু পাওয়া গেল। দিনের সাথে সাথে ফিরেছ? দিনে কি দূরে থাকতে পারো? আপনি জনাব, আপনি মুর্শিদাবাদ আমার মায়া কাটাতে পারল না গোলাম হোসেন, তাই তার কোলে আবার টেনে নিয়ে এলো। আপনি ওদের বন্দী? মীর কাসেম ওদের খুশি করবার জন্য আমায় বন্দি করলো। ওদের খুশি করবার জন্য মুর্শিদাবাদে পাঠিয়ে দিল। জনাব মীর কাসেম, হ্যাঁ, একদিন আলীবর্দীর স্নেহ পেয়েছিল যেমন পেয়েছিল মির্জাফর। আপনাকে বন্দি করে মির্জাফর কি করবে জনাব? নিশ্চয়ই সিংহাসনে বসাবে না। বেগম সাহেব কোথায় জনাব? তাকেও হয়তো মুর্শিদাবাদেই পাঠিয়েছে। তাও জানা নেই। আলেয়া, আমাকে ওরা সকল দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়েছে। রাজ্যের চিন্তা নেই, বেগমের চিন্তা নেই, পরিজনদের চিন্তা নেই। যে কদিন ওরা বাঁচতে দেয় সে কটা দিন শুধু বেঁচে থাকবো, দুঃখ নেই। সত্যি বলছি গোলাম হোসেন, আর আমার দুঃখ নেই। আলেয়া, তোমাকে ছেড়ে গিয়ে একটি কথাই বারবার মনে হতো। কি জাহাপনা? মনে হতো নিজেকে প্রচ্ছন্ন রেখে তুমি আমার সেবাই করেছ। আমার হিতের জন্য আজ তুমি বন্দিনী। আমারই হিতের জন্য অনেক কিছু তুমি করেছ। আমার যা কাম্য ছিল আমি তা পেয়েছি জনাব। কি তুমি চেয়েছিলে আর কি তুমি পেয়েছ তা তুমিই জানো। আমার শুধু এই ক্ষোভ, আর কটা বছর আগে কেন তোমার সঙ্গে আমার পরিচয় হলো না? তা যদি হতো তাহলে আমি নারীকে শ্রদ্ধা করতে পারতাম। গোলাম হোসেন, আমি কিছুতেই বুঝতে পারছি না আমার পাত্র মিত্র
কেউ আমাকে ভালোবাসতে পারলো না, তুমি তো পারলে। আলিয়াকে আমি সে কথা বলেছি জাহাপনা, বাংলাকে ভালোবেসে আমি বাংলার নবাবকে ভালোবেসে ফেলেছি। তোমার সেই বাংলার মর্যাদাও আমি রাখতে পারিনি গোলাম হোসেন। চেষ্টার ত্রুটি তো আপনি করেননি জাহাপনা। গোলাম হোসেন, বাংলাকে তোমাদের মতো আমি তো ভালোবাসিনি, তবু আজ নিজের দুঃখ দুর্দশা ছাপিয়ে বাংলার কোথায় মনে পড়ে কেন বাংলা কি আমাকেও ভালোবেসেছিল। আপনার উপর ভরসা খুব কম ছিল না। আমি চেষ্টার ত্রুটি করিনি, তবু কেন কেন এই পরাজয়? এই পরাজয়ের প্রয়োজন ছিল জাহাপনা। দাঁত থাকতে বিপদরা দাঁতের মর্যাদা বসে, তাই না বুঝে সিংহাসনের লোভে নিজেরা দলাদলি মারামারি করছে। একটা প্রচন্ড আঘাতের প্রয়োজন ছিল, পলাশী সেই আঘাতই দিয়ে সমগ্র জাতির লড়াটে দিয়েছে কলঙ্কের মশি রাক্ষসী পলাশী। এখানে কেন? আমরা আপনার দরবারি। হ্যাঁ হুজুর, আমরা কেউ হাজারি, কেউ 2000ই। আমাদের নেই গো যদিও দরবারি। হুজুর, দাঁড়িয়ে থাকতে আপনার কষ্ট হচ্ছে। আসুন হুজুর, এখন আপনি আমাদের নবাব, তাই এই আসন এখন আপনার। বসুন হুজুর, বসুন, বসে আরাম পাবেন।
তোমাদের এই পরিহাস নির্মম কিন্তু নিরর্থক নয়। আমি আজ সত্যি পরিহাসযোগ্য। তাই তো আমরা হাসছি। প্রজা পালন করবার প্রতিশ্রুতি দিয়ে ওই সিংহাসন আমি পেয়েছিলাম, প্রজার স্বার্থ রক্ষা করবার দায়িত্ব আমি নিয়েছিলাম, কিন্তু আমি তা কিছুই করতে পারিনি বলে আমি লাঞ্ছিত, পারিনি বলে তোমাদের উপহাসের পাত্র। আমাদের ভালো করবার ইচ্ছে তাহলে হুজুরের ছিল। আমি যদি নিশ্চিত আরামে দিন কাটাতে চাইতাম তাহলে কারোর সঙ্গে আমাকে দ্বন্দ্বে প্রবৃত্ত হতে হতো না। সকলের অন্যায় দাবি পূর্ণ করে মান মর্যাদা সম্ভ্রম সব বিকিয়ে নিজের রাজ্যে নিজের প্রাসাদে আমি বিলাসের স্রোতে ভাসতে পারতাম, ডুবতে পারতাম, তলিয়েও যেতে পারতাম। কিন্তু আমি তা চাইনি বলে কি তোমাদের বিচারে আজ আমি অপরাধী? হুজুরকে চেয়েছেন আর কি চাননি, আমরা কেমন করে জানবো? বর্গির হাঙ্গামার কথা তোমাদের মনে আছে? তার মনে নেই। বর্গি শুনলেই বুক আমাদের কেঁপে উঠে। বর্গির হাঙ্গামার সময় নবাব আলীবর্দীর সঙ্গে সঙ্গে সমরে শিবিরে দিবসে নিষেধে আমিও কিছুতে বেড়াইনি। আমার হাতের অস্ত্র কি মারাঠা উদ্যোদশীর দ্বিখণ্ডিত করেনি? শুনেছি বৃদ্ধ নবাব সেই জন্য নবাবকে খুব আদর করতেন। আমার সেই নবীন বয়সে অনায়াস লব্ধবিলাসের উপকরণ তুচ্ছ জ্ঞান করে আমি যে ছুটে বেড়াতাম তার কি কোনো কারণ ছিল না ভাই সব? হুজুর আমরা বোকা, বলো না দিলে আমরা কিছুই বুঝতে পারতাম না। বাংলার প্রজাকুল যাতে সর্বহারা না হয়, তোমাদের সুখের সংসার যাতে না ভাস্কর পণ্ডিতের রসানলে ভর্ষীভূত না হয়, তোমাদের সন্তান সন্ততিরা যাতে না পতঙ্গের মতো প্রাণ বলি দিতে বাধ্য হয়, তারই জন্যে যৌবনের দুর্নিবার আকর্ষণ উপেক্ষা করে বাংলা বিহার উড়িষ্যার পথে প্রান্তরে সংগ্রাম স্থলে আমি উল্কার মতো ছড়ে বেরিয়েছি। তারই পুরস্কার কি এই কণ্ঠকাসন? তারই পুরস্কার কি ছিন্ন পাদুকা? তারই পুরস্কার কি এই তস্কর লভ্য? আমরা এসব কিছুই করিনি। পুলুকে আমাদের এইসব দিয়ে কাজ করিয়েছে। আমরা জাহাপনাকে চিরদিনই আমি ভালোবাসি। জানি তোমরা আমায় ভালোবাসো। কলকাতা জয় করে যখন আমি ফিরে এলাম তখন তোমরা মুর্শিদাবাদের অধিবাসীরা যে জয়োৎসব করেছিলে তা আজও আমার দৃষ্টিতে উজ্জ্বল হয়ে রয়েছে। কুটির থেকে সৌধ চড়ে আলোকমালায় সজ্জিত রাজপথে ফুলের গালিচা, তোরণে তোরণে নহবধ্বনি, দীপ্ত নরনারীর কণ্ঠে সিরাজের জয়নাদ, সে সবই তো তোমাদের প্রীতির পরিচয়। আমরা তখন দিনরাত্রি ঘুমাইনি, শুধু মিষ্টান্ন খেয়ে থেকেছি হুজুর। আজও আমি জানি যদি পলাশির মাঠে আমাকে পরাজয় স্বীকার না করে ফিরে আসতে হতো এমনি আনন্দে, তাহলে তোমরা আবার আমাদের অভ্যর্থনা করতে। কিন্তু কেন এই পরাজয়? বীর মদন প্রাণ দিল, কল্লাল অগ্নি বর্ষণে শত্রু সেনা বিধ্বস্ত করলো, তবু তোমরা আজ পরাজিত। তবু কেন তোমরা আজ বিপন্ন? আমরা যে দুর্বল হুজুর। হাজার হাজার সৈন্য পলাশির মাঠে পুতুলের মতো দাঁড়িয়ে রইল, আর পরাজয় পেছন থেকে এসে সমগ্র জাতির ললাটে লাঞ্ছনার কালিমা মাখিয়ে দিয়ে গেল। কৈফিয়ত কে দেবে? একা তোমাদের নবাব না তোমাদের সিংহাসনার? কোথায় তোমাদের সিংহাসনার? কোথায় তোমাদের সেনাপতি আঙ্গনে রাজা রাজবল্লভ ধনকুবের জোগাচ্ছে? না তো তাদের এই দরবার, তাও তাদের দণ্ড। তারা কি আমার কথায় আসবে? আমি তো এসেছি, আমি তো তোমাদের দণ্ড গ্রহণ করবার জন্য তোমাদের সামনে এসে দাঁড়িয়েছি। তুমি আমাদের রাজা, তুমি আমাদের রাজা, তুমি আমাদের দেবতা। তাই যদি সত্য জানো, সত্যি যদি বুঝে থাকো তোমাদের সঙ্গে আমার সম্বন্ধ অচ্ছেদ্য, তাহলে এসো ভাই সব, এসো আরেকবার চেষ্টা করে দেখি পলাশির প্রান্তরে যে রত্ন আমরা হেলায় হারিয়ে এসেছি বঙ্গজননীর কনক কিরিটে আবার তা পরিয়ে দিতে পারি কি না?
কাজটা ওরা আমায় করতে দিলে না, বাঁচতেও দিলে না আমাকে, কাউকে অভিশাপ দেব না, সুখে থাকো ভাই সব।